বন্ধুরা, আজ আমি তোমাদের একটা গান করে শোনাবো, কিন্তু তার আগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমার মায়ের ছোটবেলা থেকেই আমাকে গান শেখানোর খুব ইচ্ছে ছিল, শিখেও ছিলাম 2-3 বছর, কিন্তু আমার কাছে ভালো হারমোনিয়াম ছিল না। আমার দাদুর একটা কীর্তনের হারমোনিয়াম ছিল, ওটা দিয়েই কোনো রকমে প্র্যাকটিস করতাম, কিন্তু কীর্তনের হারমোনিয়াম দিয়ে কি আর হয় বলো। আর তখন আমাদের আর্থিক অবস্থাও এতটা ভালো ছিল না যে একটা ভালো হারমোনিয়াম কিনবো, তার জন্য তখন আর ভালো করে গানটা শেখা হয়নি। কিন্তু এখন আমরা একটা ভালো ক্লাসিক্যাল হারমোনিয়াম নিয়েছি আর একটা গানও তুলেছি, চলো তোমাদেরকে সেটা শোনাই। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব, বাঁধন বিহীন সে যে বাঁধন অকারণ, মায়া বন বিহারিণী। বন্ধুরা, এখানে কি হচ্ছে বলতো? সকালে মাঠে এসে আমি, বাবা আর জেঠু এখন ভাত খাবো। মাঠে এসে ভেড়ির পাড়ে বসে ভাত খাওয়ার মজাই আলাদা। তো দেখো, বাবা এখন সবাইকে ভাত বেড়ে দিচ্ছে। আজ সকালে আমাদের একদম সিম্পল খাবার ছিল, আর আমরা সবসময় এত মশলাদার খাবারও খাই না। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাবা আর জেঠু কাজ শুরু করে দিয়েছে। দেখো, এটাও আমাদের একটা ভেড়ি, এখানে পানা হয়ে গেছে অনেক, তাই সেটাকে এখন পরিষ্কার করা হবে। চারিদিকের পরিবেশটা দেখেছো কতটা সুন্দর, তাই না? প্রথমে পানাগুলোকে নেট দিয়ে বেঁধে নৌকার সাথে বেঁধে দিচ্ছে, আর দেখো আমিও নৌকায় উঠে পড়েছি। এবার এই পানাগুলোকে টেনে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। আমি নৌকাতে বসে এই সুতোগুলো ধরে টানছিলাম, আর এই জায়গাটা আটকানো ছিল, এখন খুলে দেওয়া হয়েছে কারণ পানাগুলো এখানেই যাবে। এই যে দেখো, জেঠু ঠেলে দিচ্ছে আর পানাগুলো একা একাই চলে যাচ্ছে। এইরকম ভাবে আমাদের এই পুকুরটা পরিষ্কার হয়ে গেল। সিস্টেমটা কিন্তু বেশ ভালো, তাই না? দেখো, এখনো অনেকটা পানা রয়েছে, পুরোটা পরিষ্কার করতে হবে। দেখো বন্ধুরা, আম গাছে কত মুকুল এসেছে। চলে এসেছি এখন আমি আমাদের ভেড়িতে, আর এইটুকু একটা ছোট পেঁপে গাছে দেখো কত ফুল হয়েছে। এখানে একটা বড় পেয়ারা গাছ আছে, আর দেখো তাতে পেয়ারাও হয়েছে। ভেড়ির পাড় দিয়ে অনেক ছোট ছোট আম গাছ আছে, আর দেখো সেই আম গাছগুলোতে কি পরিমাণে মুকুল এসেছে। এগুলো চীনা দোফলা আম গাছ। দেখো ছোট ছোট আমও হয়েছে। এই গাছগুলো একটু ছোট আর নরম হয়, কিন্তু এতে আম খুব বেশি পরিমাণে হয়। কখনো কখনো আমের ভারে গাছের ডাল ভেঙে যায়। এই দেখো ছোট ছোট আম কত সুন্দর লাগছে, তাই না? এরকম সময় মাঠে প্রচন্ড রোদ থাকে। ভেড়ির পাড়ে একটা কুকুর শুয়েছিল, তাই আমি ওকে একটু আদর করে দিচ্ছিলাম। আমার মাসি একটা ছোট্ট বাগান তৈরি করেছে, আজ তোমাদেরকে সেটাই দেখাবো। তোমরা এরকম অনেকেই আছো যারা নিজেদের বাড়িতে বিভিন্ন রকমের গাছ লাগাতে পছন্দ করো। প্রথমে দেখতে পারলে পাথরকুচি গাছ, আর এটা হচ্ছে লঙ্কা গাছ। আর এটা কি গাছ বলতো? এটা হলো টাইম ফুল গাছ, ভীষণ সুন্দর সুন্দর ফুল হয়। তোমাদের কার কার এরকম ছোট্ট বাগান আছে অবশ্যই জানিও। তারপরে রয়েছে অ্যালোভেরা গাছ, যেটা সবার বাড়িতেই প্রায় থাকে। আর এখানে একটা ড্রাগন গাছও রয়েছে, এটা কোনো একটা ফুলের গাছ, তোমরা জেনে থাকলে কমেন্টে জানিয়ে দিও। এখানে রয়েছে জবা গাছ, আর তার পাশে একটা ছোট্ট তেঁতুল গাছ আছে, এটা হয়তো স্থলপদ্ম গাছ। দেখো কতগুলো কুড়ি হয়েছে, মাশরুমের মতো দেখতে হলেও এগুলো কিন্তু ব্যাঙের ছাতা। এই যে কুকুরগুলো দেখছো, ওরা সবসময় এই মন্দিরেই থাকে। দেখো ওরা কিন্তু খুব ভালো। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, কেমন লাগলো জানিও। তো দেখো, আমি এখন পেয়ারা বাগানে আছি। 5 বিঘাতে প্রায় 500 খানা পেয়ারা গাছ আছে, সারা বছরই হয়। আর এই পেয়ারা গাছে নাকি কোনো সার ইউজ হয় না। তো চলো আমি একটু খেয়ে দেখি পেয়ারা কেমন খেতে। ভীষণ ভালো খেতে পেয়ারা গুলো, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো। আর এই কুকুরগুলো আমার মাসির, ওরা সবসময় আমাদের সাথেই ঘুরছে। দেখো প্রত্যেকটা গাছে কত সুন্দর পেয়ারা হয়েছে, এখানে যেদিকেই তাকানো যায় শুধু পেয়ারা আর পেয়ারা। প্রত্যেকটা পেয়ারা এরকম প্লাস্টিক দিয়ে বেঁধে রাখা হয়েছে, যাতে পেয়ারাগুলোতে পোকা না ধরে, দাগ না লেগে যায় তার জন্য। এই পেয়ারাগুলোর কালার যেমন সুন্দর, টেস্টও সেই রকম। দেখো পেয়ারার পুরো বাগান। এই গাছগুলো খুব বেশি বড় হয় না, তবে ফলন খুব ভালো হয়। এখানে দেখো সব ছোট্ট ছোট্ট গাছেও পেয়ারা হয়েছে। এখন আমি ভুট্টার চারা বসাচ্ছি। আজ মাঠে এসে দেখি সবাই কাজ করছে। এগুলো হচ্ছে ভুট্টার চারা। আজ পুরো জমিতে এই ভুট্টার চারাগুলোকে বসানো হবে। আর দেখো ওর গরম লেগে গেছে, তার জন্য জলের মধ্যে শুয়ে আছে। দেখো পেছনে অনেকে কাজ করছে, তাদের সাথে আমিও একটু কাজ করছিলাম। এখানে প্রায় 3 বিঘা জমি আছে, পুরো জমিটাতেই আজকে ভুট্টার চারা বসানো হবে। সকাল থেকে ওনারা কাজ করছে, আর কিছুক্ষণের মধ্যেই পুরো জমিতে ভুট্টার চারা বসানো কমপ্লিট হয়ে যাবে। বেশ কিছুটা করে দূরত্ব দিয়ে এক একটা গাছ বসানো হচ্ছে, না হলে গাছগুলো যখন বড় হবে বেশি কাছাকাছি হয়ে গেলে ভালো ফলন হবে না। এবার তোমাদেরকে যেই ভুট্টার গাছগুলো বড় হয়ে গেছে সেইগুলো দেখাই। এই দেখো, এই গাছগুলো আরো কিছুটা বড় হবে, তারপর এতে ভুট্টা হবে। মাঠের থেকে মুসম্বি লেবু আর আখ তুলে আনলাম। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমরা তো নিশ্চয়ই জানো যে এক একটা জায়গায় এক এক ধরনের চাষবাস হয়, সেরকমই এখানে দেখো মুসম্বি লেবুর চাষ করা হয়েছে। এটা আমার মাসির বাড়ি হাবড়া। এখানে মুসম্বি লেবু ছাড়াও পেয়ারা, ভুট্টা, আখ আরো অনেক কিছুর চাষ রয়েছে। তো এই যে দেখো, আমি 2টো মুসম্বি লেবু পেয়ে গেছি। আর দেখো এই সব জমিতে প্রচুর পরিমাণে আখের চাষ রয়েছে। এখানে আমার বাবা খুব চেষ্টা করছে এই আখ গাছটাকে তোলার জন্য। অবশেষে বাবা গাছটাকে তুলতে পেরেছে। এই দেখো আখটা কত বড়, তোমাদের কার
কার আখ খেতে ভালো লাগে অবশ্যই জানি। এখানে পাট কাটি দিয়ে মাচা বানিয়ে শিমের চাষ করা হয়েছে। দেখো ফুলের রং দু রকমের রয়েছে, গাছে কয়েকটা শিমও হয়েছে। আর এটা হচ্ছে আমার মাসির ছেলে ভীষণ। বন্ধুরা আজ আমি তোমাদেরকে মৌমাছির চাষ দেখাবো। তো এখন আমি চলে এসেছি হাবড়ায় আমার মাসির বাড়িতে। এখানে যে বাক্সগুলো দেখতে পাচ্ছো এর মধ্যে মৌমাছির চাষ করা হয়, মানে এই বাক্সগুলোর মধ্যে মৌমাছি মধু তৈরি করে। আমরা সাধারণত দেখতে পাই কোনো বড় গাছে মৌমাছিরা চাক বানায়, কিন্তু এখানে প্রথমে মৌমাছিদের কিনে এনে বাক্সে রাখা হয় এবং তাদেরকে চিনি খাওয়ানো হয়। এরপর তারা বংশ বিস্তার করে বিভিন্ন ফুল থেকে মধু এনে এই বাক্সের মধ্যে মৌচাক তৈরি করে। দেখতেই পাচ্ছো এখানে প্রচুর বাক্স রয়েছে আর প্রত্যেকটা বাক্সে একটা ছোট্ট মতো দরজা রয়েছে যেখান থেকে এই মৌমাছিগুলো ভেতরে যায় এবং বাইরে আসে। তো এই মৌমাছির চাষ তোমাদের কেমন লাগলো জানিও। তো আমার সাথে আমার বাবা রয়েছে, দেখো। তো বাবা, এই মধুগুলো কিভাবে তৈরি হচ্ছে এই বক্সের মধ্যে? এতে পোকা আছে আর বাইরের থেকে কিছু মধু সংগ্রহ করে, আর চিনি আর জল দিয়ে প্লেটে দেওয়া হয়, ওইটা খেয়ে খেয়ে ওরা মধুটা তৈরি করছে। মানে বাক্সতে মধু চিনি দেওয়া হয়, চিনি আর জল দেওয়া হয়, এটা গলে ওইটা খায়। মধু হচ্ছে কি পোকার বমি, খেয়ে ওইটা বমি করে, ওদের বাচ্চাদের জন্যই রাখে। তো এখানে দেখো অনেক অনেক এরকম বাক্স রয়েছে আর সব বাক্সতেই মধু তৈরি হচ্ছে। দেখি দেখি কয়টা তুলিছে, দেখাও একটু, দেখাও কয়টা তুলিছে। কতগুলো পেয়ারা পারলাম, আর দেখো কত পড়ে নষ্ট হয়ে গেছে, দেখেছো গাছের গোড়ায়। চল বন্ধুরা আজ তোমাদেরকে জিলিপি কিভাবে বানাতে হয় সেটা দেখাবো। জিলিপি বানানোর জন্য প্রথমে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে চালের গুঁড়ো আর ময়দা দিয়ে। তারপর কড়াই গরম হলে তাতে রিফাইন তেল দিতে হবে। যখন তেলটা গরম হয়ে যাবে তখন তলায় ছিদ্র করা একটা গ্লাসে এই মিশ্রণটা নিয়ে গরম তেলের ওপর এরকম পেঁচিয়ে পেঁচিয়ে জিলিপির মতো বানাতে হবে। জিলিপি শুধু ময়দা দিয়েও করা যায়, তবে চালের গুঁড়ো দিলে এটা অনেকটা শক্ত হয়। এই জিলিপিটা আমার জেঠু বানাচ্ছে। পুজোর সময় আমার জেঠু আর কাকা জিলিপির দোকান দেয়। আমার কাকা আর জেঠুর বানানো জিলিপি ভীষণ টেস্টি, তোমরা না খেলে বুঝতে পারবে না। তো দেখতেই পারছো জিলিপিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছে। আর এখানে দেখতে পারছো চিনির শিরাটা আগে থেকেই তৈরি করে রাখা হয়েছে। জিলিপিটা ভাজা হয়ে গেলে চিনির শিরায় একবার ডুবিয়ে তুলে রাখা হচ্ছে। তো রেডি হয়ে গেছে আমাদের জিলিপি। এইরকম ভাবে বাকি জিলিপিগুলোও তৈরি করে নিতে হবে। বন্ধুরা আজ আমি তোমাদেরকে মৌমাছির চাষ দেখাবো। তো এখন আমি চলে এসেছি হাবড়ায় আমার মাসির বাড়িতে। এখানে যে বাক্সগুলো দেখতে পাচ্ছো এর মধ্যে মৌমাছির চাষ করা হয়, মানে এই বাক্সগুলোর মধ্যে মৌমাছি মধু তৈরি করে। আমরা সাধারণত দেখতে পাই কোনো বড় গাছে মৌমাছিরা চাক বানায়, কিন্তু এখানে প্রথমে মৌমাছিদের কিনে এনে বাক্সে রাখা হয় এবং তাদেরকে চিনি খাওয়ানো হয়। এরপর তারা বংশ বিস্তার করে বিভিন্ন ফুল থেকে মধু এনে এই বাক্সের মধ্যে মৌচাক তৈরি করে। দেখতেই পাচ্ছো এখানে প্রচুর বাক্স রয়েছে আর প্রত্যেকটা বাক্সে একটা ছোট্ট মতো দরজা রয়েছে যেখান থেকে এই মৌমাছিগুলো ভেতরে যায় এবং বাইরে আসে। তো এই মৌমাছির চাষ তোমাদের কেমন লাগলো জানিও। দেখো কাকু কত কষ্ট করে শশা তুলছে। বন্ধুরা এটা হচ্ছে শশার জমি। এই জমিতে আগে একবার শশা গাছ হয়েছিল, কিন্তু ভালো করে ফলন হওয়ার আগেই গাছগুলো নষ্ট হয়ে গেছিল বৃষ্টির কারণে। তাও দেখো কাকু হাল ছাড়েনি, এই জমিতেই আবার শশার চাষ করেছে। কাকু শশা এত কষ্ট করে তুলতে হয়? হ্যাঁ, এই মাছা খুব নিচু হয়ে গেছে, তো মাছা নিচুর জন্য গাছ পুরো মেতে গেছে। কাটা মাচা ছিল। আর এই নিচে এত কাদা হলো কি করে? জল দিতে হয় জমিতে, নালে ওই ডাঁড়া ফেটে যাচ্ছে, তো ডাঁড়া ফেটে গেলে শেকড় কেটে যাবে, ওই জন্য সবসময় নালাতে হালকা জল রাখতে হয়। কতগুলো করে তোলো প্রতিদিন শশা? 30-32 কিলো করে মাল তুলছি। আর এই যে বড় বড় শশাগুলো আছে ওগুলো কিসের জন্য? ওইগুলো আবার আগামী বছর বসাবো, তার জন্য বীজ ছেড়ে রেখেছি, দানা করবো। দেখতেই পারছো কিভাবে কাকু শশা তুলছে। এই কাদার মধ্যে এরকম ভাবে কাজ করা ভীষণই কষ্টকর ব্যাপার, কিন্তু কিছুই করার নেই, কারণ এইসব জমিতে সবসময় জল রাখতে হয়। তো এখানে দেখো কাকু এক ব্যাগ শশা তুলে ফেলেছে, আর এই শশাগুলো একটু বেকা তেরা, তার জন্য কম দামে বিক্রি করতে হবে। তো আমি এখন কাকুর জমি থেকে একটা শশা খাচ্ছি। শশা খেতে তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও।